Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আরও একটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা ভারতের ভূগোল কুইক রিভিশন সিরিজের শেষ পার্টটা নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছি। তোমরা সেই ক্লাসটি যদি না দেখে থাকো দেখে নিতে পারো। এবং আজকে আমরা পরের যে চ্যাপ্টারগুলো রয়েছে ভূগোল থেকে, তো সেই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা ইতিহাস, স্ট্যাটিক জিকে এবং পলিটির ক্লাস করেছি, কুইক রিভিশন ক্লাস বা লাস্ট মিনিট রিভিশন যেটা হয়। তো তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো সামনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম রয়েছে। আশা করি পরীক্ষাগুলোর জন্য ক্লাসগুলো তোমাদের হেল্পফুল হবে। তো চলো দেখে নিই আমরা আজকে কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমাদের লোকেশন অফ ইন্ডিয়া, ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া, ড্রেনেজ সিস্টেম অর্থাৎ ভারতের নদ নদী এবং ক্লাইমেট কিন্তু হয়ে গেছিল। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাকি চ্যাপ্টারগুলো নিয়ে। তো পরে আমাদের রয়েছে ন্যাচারাল ভেজিটেশন বা ভারতবর্ষের যে বনভূমি রয়েছে সেটা, সয়েলস অফ ইন্ডিয়া ভারতের মৃত্তিকা, ইন্ডিয়ান এগ্রিকালচার ভারতবর্ষের কৃষি, ইরিগেশন সিস্টেম বা ইরিগেশনে যেটাকে তোমরা জলসেচ ব্যবস্থা রয়েছে সেটা, মিনারেলস খনিজ সম্পদ, ইন্ডাস্ট্রি এবং ভারতবর্ষের যে সেন্সাস রয়েছে 2011 সালের। তো এই 6টি চ্যাপ্টারকে নিয়ে আমরা আজকের ক্লাসে কিন্তু ডিসকাস করব। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের পিডিএফ যারা নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক জিকে এবং সায়েন্স এই 5টি পিডিএফ কিন্তু শুধুমাত্র 20 রুপিসে তোমরা পেতে পারো। তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখে নিই আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে। তো প্রথম প্রশ্ন আমরা করব 126। গত ক্লাসে আমাদের 125টা কোশ্চেন কিন্তু হয়ে গেছিল। তো ভারতবর্ষের বনভূমি থেকে আমরা প্রথম প্রশ্ন করব। ভারতবর্ষের সবচেয়ে জীব বৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল কোনটি? তো মোস্ট বায়োডাইভার্সিটি রিচ এরিয়া ইন ইন্ডিয়া ইজ। তো এটা আমরা অবশ্যই করব আমাদের পশ্চিম উপকূল বা ওয়েস্ট কোস্ট, আমাদের পশ্চিমঘাট পর্বতমালা এবং তার যে সেই বরাবর যে উপকূল রয়েছে আমাদের, সেই উপকূল কিন্তু সবথেকে বেশি বায়োডাইভার্সিটি রিচ এরিয়া। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 127। সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় নিম্নলিখিত কোন গাছটি পাওয়া যায়? তো হুইচ অ্যামং দ্য ফলোয়িং ট্রিজ ইজ ফাউন্ড অ্যাট দ্য হাইয়েস্ট এলিভেশন ফ্রম দ্য সি লেভেল? তো পাইন, শাল, সেগুন এগুলো কিন্তু আমরা নর্মাল উচ্চতায় বা সমভূমি এলাকায় পাবো, কিন্তু দেওদার বা দেবদারু যে গাছ এটা কিন্তু আমরা অনেক উঁচুতে পাই। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 127। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 128। শাল গাছ একটি। তো শাল এটা কোন ধরনের গাছের উদাহরণ? এটা কিন্তু প্রচুরবার পরীক্ষায় এসেছে। তো সঠিক উত্তর আমরা করব আর্দ্র পর্ণমোচী গাছ বা ময়েস্ট ডেসিডুয়াস ট্রি। এবং এক্ষেত্রে মনে রাখবে আমাদের ডেসিডুয়াস ট্রি অর্থাৎ যারা শীতকালে তাদের পাতা ঝরে যায় তাদের আমরা ডেসিডুয়াস বা পর্ণমোচী উদ্ভিদ বলি। তো এক্ষেত্রে দুটো ভাগ হয়, আর্দ্র পর্ণমোচী এবং শুষ্ক পর্ণমোচী। তো আর্দ্র পর্ণমোচীর মধ্যে আমরা শাল পাবো, শাল, সেগুন রয়েছে, এবং শুকনো পর্ণমোচী বা শুষ্ক পর্ণমোচীর মধ্যে আমরা কিন্তু নিম গাছ পাবো। ঠিক আছে, দুটো দিয়েই কিন্তু এক্সাম্পল হিসেবে পরীক্ষায় প্রশ্ন আসে। তো মনে রাখতে হবে শাল বললে হয়ে যাবে আর্দ্র পর্ণমোচী এবং শুষ্ক আমরা করব নিম গাছ। নেক্সট আমরা দেখে নেব পরের প্রশ্ন আমাদের রয়েছে 129। উদ্ভিদ এবং প্রাণীর সর্বাধিক বৈচিত্র্য কোন জায়গার সবথেকে ইম্পর্টেন্ট একটি বৈশিষ্ট্য? তো দ্য গ্রেটেস্ট বায়োডাইভার্সিটি অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস ইজ ক্যারেক্টারিস্টিক অফ।
তো প্রথমেই রয়েছে নাতিশীতোষ্ণ পর্ণমোচী বন। নেক্সট আমরা পাবো ক্রান্তীয় আর্দ্র বন, সাভানা নাকি নাতিশীতোষ্ণ তৃণভূমি। তো ট্রপিক্যাল ময়েস্ট ফরেস্ট বা ক্রান্তীয় আর্দ্র বন, এর কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারিস্টিক আমরা পাবো প্রাণী এবং উদ্ভিদের বৈচিত্র্য বা ডাইভার্সিটি। তো আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে গেল 129। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 130। ভারতবর্ষে ম্যানগ্রোভ গাছপালা বেশিরভাগই পাওয়া যায় কোথায়? তো ম্যানগ্রোভ ভেজিটেশন ইন ইন্ডিয়া ইজ মোস্টলি ফাউন্ড ইন সুন্দরবন রিজিয়ন। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। তো আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিন্তু সবথেকে বেশি ম্যানগ্রোভ ভেজিটেশন আমরা পাবো। তো অপশন বি আমরা কারেক্ট অপশন করলাম। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 131। ভারতবর্ষে সবচেয়ে বেশি ঘন বনভূমির রাজ্য হলো। তো ঘন বনভূমি রয়েছে, সবথেকে বেশি পরিমাণে বনভূমি আমরা পাবো যে রাজ্যে, সেটা অবশ্যই মধ্যপ্রদেশ। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল 131। নেক্সট আমরা দেখে নেব পরের প্রশ্ন আমাদের রয়েছে 132। সামাজিক বনায়ন হলো। তো সোশ্যাল ফরেস্ট্রি কী রয়েছে দেখো। অপশন এতে আমরা পাবো গ্রোয়িং ডিফারেন্ট টাইপস অফ প্লান্টস টুগেদার অন প্রাইভেট ল্যান্ড। তো প্রাইভেট ল্যান্ডে বিভিন্ন রকমের গাছ সেটাকে চাষ করা, তাকে আমরা কিন্তু সোশ্যাল ফরেস্ট্রি বলি না। ম্যানেজমেন্ট অফ ফরেস্ট বাই কোঅপারেটিভ সোসাইটি যদি কোনো ফরেস্টকে ম্যানেজ করে, সেক্ষেত্রেও কিন্তু তাকে সামাজিক বনায়ন বলা হয় না। নেক্সট রয়েছে গ্রোয়িং ওয়ান টাইপ অফ প্ল্যান্ট ইন গভর্নমেন্ট ওন্ড ল্যান্ড। তো সরকারি মালিকাধীন কোনো জমিতে এক ধরনের শুধুমাত্র ওয়ান টাইপের গাছ যদি চাষ করা হয়, তাকেও আমরা সোশ্যাল ফরেস্ট্রি বলবো না। সোশ্যাল ফরেস্ট্রি বা সামাজিক বনায়ন আমরা বলবো গ্রোয়িং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ইউজফুল প্ল্যান্টস ইন গভর্নমেন্ট ওন্ড ল্যান্ড। তো সরকারি জমিতে বিভিন্ন ইম্পর্টেন্ট ইউজফুল যে প্ল্যান্টগুলো রয়েছে, তাদের চাষ এবং ব্যবস্থাপনাকে আমরা বলবো সোশ্যাল ফরেস্ট্রি। তো অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অপশন হয়ে গেল 132। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 133। ভারতবর্ষে কোন ধরনের বন সবচেয়ে বেশি এলাকা দখল করে? তো ইন ইন্ডিয়া হুইচ টাইপ অফ ফরেস্ট অ্যামং দ্য ফলোয়িং অকুপাইজ দ্য লার্জেস্ট এরিয়া। তো সবথেকে বেশি পরিমাণে আমরা পাবো যে ধরনের ফরেস্ট, সেটা অবশ্যই কিন্তু ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 133। প্রথমে রয়েছে ময়েস্ট এবং তারপরে কিন্তু সেকেন্ড পজিশনে আমরা পাবো ড্রাই ডেসিডুয়াস। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 134। ভারত সরকার বন সংরক্ষণ আইন প্রণয়ন করে কত সালে? তো দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনাক্টেড দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ইন দ্য ইয়ার। তো সঠিক উত্তর আমরা করব 1980। 1980 সালে ভারত সরকার কিন্তু ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট সেটা ইমপ্লিমেন্ট করে বা এনাক্ট করে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে 134। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 135। জাতীয় বন নীতির লক্ষ্য হলো মোট ভৌগোলিক এলাকার কত অংশ বনের আওতাধীন থাকবে? তো দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি aims at maintaining how much of the total geographical area under forest। তো কোনো একটা জায়গার ওয়ান থার্ড কিন্তু বনভূমির আন্ডারে থাকবে, এটা কিন্তু আমরা আমাদের ন্যাশনাল ফরেস্ট পলিসির লক্ষ্য পাবো। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1/3। যেখানে আমাদের ভারতবর্ষের যদি আমরা বনভূমি দেখি, সেটা কিন্তু অ্যারাউন্ড 21% রয়েছে এবং পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ, মাত্র 13% এরিয়া কিন্তু আমরা ফরেস্ট এরিয়া পাবো, কিন্তু দরকার কিন্তু আমাদের 1/3 বা 33%। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো 135। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 136। চিপকো আন্দোলন মূলত ছিল কার বিরুদ্ধে? তো চিপকো আন্দোলন আমরা উত্তরাখণ্ডে পাই, যার নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। এটা কিন্তু ছিল গাছ কাটার বিরুদ্ধে একটা উপজাতি আন্দোলন, যেখানে মেইনলি মেয়েরা কিন্তু লিড করেছিল। ঠিক আছে, মেয়েদের অনেক বেশি পার্টিসিপেশন আমরা এই আন্দোলনে পাই। তো সঠিক উত্তর আমরা করব বন নিধন বা ডিফরেস্টেশন।
তার এগেনস্টে কিন্তু ছিল এই চিপকো আন্দোলন। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 137। ভারতে বন নিধন প্রভাব নিচের কোনটি নয়? তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ইম্প্যাক্ট অফ ডিফরেস্টেশন ইন ইন্ডিয়া? তো দেখো, ডিফরেস্টেশন বা বনভূমি কাটার ফলে নিচের কোনটি হয় না, নিচের কোনটি খারাপ প্রভাব নয়? প্রথমেই রয়েছে ড্রাইং অফ ওয়াটার সোর্সেস ইন হিমালয়। তো হিমালয়ে যে জলের উৎস রয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে, এটা কিন্তু অবশ্যই বনভূমি নিধনের ফলে বা গাছ কাটার ফলে। তো এটি অবশ্যই একটি প্রভাব, কিন্তু এখানে বলেছে নয়, অর্থাৎ নট দ্য ইম্প্যাক্ট। তো অপশন এ কিন্তু আমাদের প্রভাব, তার জন্য অপশন এ আমাদের সঠিক উত্তর হবে না। নেক্সট রয়েছে লস অফ ডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের ক্ষতি। তো অবশ্যই জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে আমাদের ডিফরেস্টেশনের জন্য, তো এটিও একটি আমরা ইম্প্যাক্ট পাবো। অপশন সিতে রয়েছে নগরায়ন বা আরবানাইজেশন। তো আরবানাইজেশন এটা কিন্তু কোনো রকমের ব্যাড ইম্প্যাক্ট নয় আমাদের ডিফরেস্টেশনের জন্য। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 137, নগরায়ন বা আরবানাইজেশন। এবং মাটি ক্ষয় তো অবশ্যই একটি খুব বাজে একটা ইম্প্যাক্ট এই মানে বনভূমি ধ্বংসের জন্য। তো অবশ্যই আমাদের উত্তর হবে ডিফরেস্টেশনের ব্যাড ইম্প্যাক্ট, আরবানাইজেশন বা নগরায়ন। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 138 রয়েছে নাগাল্যান্ডের পর্বতমালা ক্রমশই অনুর্বর হয়ে উঠছে, এর কারণ কি? তো নাগাল্যান্ড মাউন্টেন্স আর বিকামিং ইনক্রিজিংলি ব্যারেন মাউন্টেন্স মেইনলি ডিউ টু। তো এটা ব্যারেন মাউন্টেন্স হয়ে উঠছে কী কারণে? প্রথমেই রয়েছে বিভিন্ন বিদ্রোহ, নেক্সট রয়েছে আরবানাইজেশন বা নগরায়ন, অপশন সিতে রয়েছে শিফটিং কাল্টিভেশন। তো শিফটিং কাল্টিভেশন আমাদের সঠিক উত্তর হবে। শিফটিং কাল্টিভেশন বা ঝুম চাষ, তো নাগাল্যান্ড বা উত্তর পূর্ব ভারতবর্ষের আমাদের যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু এই শিফটিং কাল্টিভেশন আমরা মেনলি দেখতে পাই, যেখানে গাছ কেটে সেই গাছগুলো পুড়িয়ে দিয়ে সেই ছাইয়ের ওপর কিন্তু চাষ করা হয়, এটাকে আমরা শিফটিং কাল্টিভেশন নামে জানি। তো এর জন্য সেখানকার যে মাউন্টেন্স রয়েছে সেটা কিন্তু দিন দিন ব্যারেন মাউন্টেন্সে পরিণত হচ্ছে। তো সঠিক উত্তর আমরা করলাম অপশন সি, শিফটিং কাল্টিভেশন। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 139। তো 139 রয়েছে কোন রাজ্যের 80%-এরও বেশি এলাকা বনভূমি দ্বারা আচ্ছাদিত? তো আমাদের ভারতবর্ষের দুটি রাজ্যে আমরা কিন্তু 80%-এর মতন বা তার বেশি বনভূমি দেখতে পাই। সেটা হচ্ছে প্রথমেই আমরা পাবো মিজোরাম এবং সেকেন্ড আমাদের রয়েছে অরুণাচল প্রদেশ। তো মিজোরাম যেহেতু অপশনে নেই, তো সঠিক উত্তর আমরা করব অরুণাচল প্রদেশ, অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 140। ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায়? তো সবথেকে বেশি প্রাকৃতিক রাবার আমরা পাই যে রাজ্যে, সেটা অবশ্যই কেরালা, অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। 141 আমরা পাবো করিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত কোন রাজ্যে? তো করিঙ্গা ম্যানগ্রোভ আমরা পাবো অন্ধ্রপ্রদেশে, অপশন নাম্বার সি আমরা সঠিক উত্তর করব। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে আমরা কিন্তু পাবো করিঙ্গা ম্যানগ্রোভ। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 142। শোলা বন এটা কোথায় দেখা যায়? তো শোলা ফরেস্ট এটা আমরা পাই কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে। তো অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অপশন হয়ে গেল 142। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 143। নিচের কোন পর্বতের দুটি ঢালে দুটি ভিন্ন ধরনের গাছপালা রয়েছে? তো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মাউন্টেন্স হ্যাজ টু ডিসিমিলার টাইপস অফ ভেজিটেশন অন ইটস টু স্লোপ? তো কোন মাউন্টেন তার দুদিকে দু ধরনের ভেজিটেশন রয়েছে? দেখো, প্রথম অপশনে রয়েছে ইস্টার্ন ঘাট, অপশন বিতে রয়েছে ওয়েস্টার্ন ঘাট। তো পশ্চিম ঘাট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পশ্চিম ঘাটের দুই দিকে কিন্তু দুই ধরনের কিন্তু ভেজিটেশন দেখা যায়, কারণ পশ্চিমঘাট পর্বতমালা তার পশ্চিম উপকূলে তার পশ্চিম ঢালে কিন্তু আমরা পাই অবশ্যই আমাদের শৈলতক্ষব বৃষ্টিপাত বেশি পরিমাণে হয় আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অ্যারাবিয়ান ব্রাঞ্চের কারণে।
এবং এর পূর্ব ঢালে কিন্তু রয়েছে বৃষ্টির ছায় অঞ্চল বা রেইন শ্যাডো এরিয়া, যেখানে বৃষ্টিপাত একদম কম হয়, সেই জন্য কিন্তু দুই ধরনের ভেজিটেশন এর দুটো ঢালে দেখা যায়। তো সঠিক উত্তর আমরা অবশ্যই করব ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট পর্বতমালা। নেক্সট আমরা দেখব 144 জেরোফাইট গাছপালা এর একটি বৈশিষ্ট্যপূর্ণ বৈশিষ্ট্য। তো দেখো কি রয়েছে, জেরোফাইট ভেজিটেশন ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ। তো কোথাকার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আমরা পাবো জেরোফাইট ভেজিটেশন? অপশন নাম্বার এতে রয়েছে ছোটনাগপুর প্লেটু। তো জেরোফাইট ভেজিটেশন অর্থাৎ কাটা জাতীয় ঝোপঝাড় যুক্ত যে বনভূমি, সেটা আমরা মেইনলি কিন্তু অবশ্যই পাবো কচ্ছ রিজিয়নে। এটা কচ্ছ, গুজরাটের কচ্ছ রিজিয়ন এবং রাজস্থানের যে ধরনের বনভূমি বা যে ধরনের ফরেস্ট আমরা দেখতে পাই সেটা কিন্তু জেরোফাইট টাইপস বা মরু উদ্ভিদ টাইপস। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে 140। তো কোশ্চেন নাম্বার 145 আমরা পাবো ভারতবর্ষের বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো হোয়ার ইজ দ্য ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড? তো সঠিক উত্তর আমরা করব উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে আমাদের অরণ্য গবেষণা কেন্দ্র। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 146 নিউ মেটাফোরের উপস্থিতি পাওয়া যায় কোথায়? তো নিউ মেটাফোর অর্থাৎ শ্বাসমূল আমরা পাই যে ধরনের উদ্ভিদে, সেটা অবশ্যই ম্যানগ্রোভ। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। ম্যানগ্রোভ অরণ্যে আমরা কিন্তু নিউ মেটাফোর বা শ্বাসমূলের উপস্থিতি পাই। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 147 সয়েলস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মৃত্তিকা। তো রয়েছে খাদার নয়, ঠিক আছে। তো খাদার এটা কিন্তু আমাদের নবীন পলিমাটি, ঠিক আছে। তো অ্যালুভিয়াল যে সয়েল রয়েছে তার মধ্যে দুটো টাইপস আমরা পাই। তো প্রথমে আমরা পাই হচ্ছে গিয়ে পুরনো পলিমাটি যেটা রয়েছে ভাঙার নামে পরিচিত, এবং নবীন পলিমাটি যেটাকে আমরা খাদার নামে জানি। তো নিচের কোনটি খাদারের একটি বৈশিষ্ট্য নয় তোমাকে বলতে হবে। তো অপশন এতে রয়েছে নবীন পলিমাটি। তো ইয়াঙ্কার অ্যালুভিয়াল অবশ্যই এটি কিন্তু একটি বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে প্লাবিত পলিমাটি, ঠিক আছে, ফ্লাডেড অ্যালুভিয়াল। তো এটা কিন্তু প্লাবিত পলিমাটি, কারণ যখন বন্যা হয় তো বন্যার ফলে যে মাটিটা সঞ্চয় হয় নদীর পাশে, তো সেটাকে আমরা কিন্তু খাদার নামে জানি। এটা অবশ্যই ভীষণ ফার্টাইল বা উর্বর, কিন্তু এটা কিন্তু ক্যালকেরিয়াস নয়। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। খাদারের একটি বৈশিষ্ট্য আমরা পেলাম না, সেটা হচ্ছে গিয়ে ক্যালকেরিয়াস সয়েল। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 148 কেরালার পিট মাটি কী নামে পরিচিত? তো পিটি সয়েলস অফ কেরালা ইজ নোন অ্যাজ কারি। অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করব 148। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 149 ভারতবর্ষের সর্বাধিক এলাকা কোন মাটি দ্বারা আচ্ছাদিত? তো ইন ইন্ডিয়া ম্যাক্সিমাম এরিয়া ইজ কভার্ড বাই। তো বেশিরভাগ এলাকায় যেটা রয়েছে সেটা হচ্ছে পাললিক মাটি বা পলি মাটি, অ্যালুভিয়াল সয়েল আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 149। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 150 মাটি ক্ষয় সবচেয়ে বেশি উদ্বেগজনক কোন রাজ্যে? তো সয়েল ইরোশন ইজ মোস্ট অ্যালার্মিং ইন হুইচ স্টেট? তো সঠিক উত্তর আমরা করব পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গে কিন্তু মাটি ক্ষয় সবথেকে বেশি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। তো অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অপশন হবে 150। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 151 ভারতের ল্যাটেরাইট মাটি হলো। তো ল্যাটেরাইট সয়েল অফ ইন্ডিয়া আর। তো ল্যাটেরাইট সয়েল অবশ্যই এটা কিন্তু রিচ ইন আয়রন, ঠিক আছে, লোহা সমৃদ্ধ আমরা পাই ল্যাটেরাইট মাটি। অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অপশন হবে 151। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 152 মহারাষ্ট্রের কালো মাটিকে কি বলা হয়? তো দ্য ব্ল্যাক সয়েল অফ মহারাষ্ট্র ইজ কল্ড। তো মহারাষ্ট্রের ব্ল্যাক সয়েল অবশ্যই পরিচিত কিন্তু রেগুর নামে, যেখানে তুলো চাষ সবথেকে ভালো হয়। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 152। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 153 সিন্ধু গাঙ্গেয় সমভূমির উর্বরতার কারণ কি?
তো হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য ফার্টিলিটি অফ দ্য ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন? তো ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন তার যে ফার্টিলিটি বা উর্বরতা তার কারণ কী রয়েছে? অপশনেতে রয়েছে মাইগ্রেন্ট সেডিমেন্ট বা পরিযায়ী পলি। তো পরিযায়ী পলি আমাদের সঠিক উত্তর হবে, কারণ গঙ্গা সিন্ধু এই নদীগুলো কিন্তু প্রচুর পরিমাণে পলি তারা কিন্তু তাদের নিজেদের সাথে ক্যারি করে নিয়ে আসে, এবং সেই পলি অবশ্যই সেটা মাইগ্রেন্ট এবং পরিযায়ী, এবং তার জন্যই কিন্তু এই সমভূমির ফার্টিলিটি বা উর্বরতার কারণ। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 153। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 154। লোয়েশ কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? তো লোয়েশ ইজ অ্যান এক্সাম্পল অফ ল্যান্ডফর্ম ফর্মড বাই। তো বায়ুর সঞ্চয় কার্যের ফলে কিন্তু এই লোয়েশ যে বনভূমি সেটা ভূমিরূপ সেটা কিন্তু আমরা পাই। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হলো 154। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 155। ভারতের সবচেয়ে উৎপাদনশীল মাটি কোনটি? তো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট প্রোডাক্টিভ সয়েল ইন ইন্ডিয়া? তো মোস্ট প্রোডাক্টিভ অবশ্যই আমরা পাবো অ্যালুভিয়াল সয়েল। তো অ্যালুভিয়াল সয়েল এটা কিন্তু সবথেকে বেশি এরিয়াকে কভার করে রয়েছে, এবং এটা কিন্তু সবথেকে বেশি ফার্টাইল। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল, পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 156। ভারতের কোন মাটি তুলা চাষের জন্য সবথেকে বেশি উপযুক্ত? তো অনেকবার এই প্রশ্নটা আমরা পরীক্ষায় পেয়েছি যে কটন প্রোডাকশনের জন্য সবথেকে বেশি সুইটেবল যে মাটি সেটা অবশ্যই কিন্তু রেগোর মাটি বা কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল যেটাই বলো। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে 156। নেক্সট আমরা দেখব পরের কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 157। নিচের কোন মাটি চা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত? তো হুইচ অফ দ্য ফলোয়িং সয়েল ইজ দ্য মোস্ট সুইটেড ফর টি প্লান্টেশন? তো টি প্লান্টেশনের জন্য সবথেকে উপযুক্ত মাটি আমরা পাবো কিন্তু অ্যাসিডিক। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। অম্লীয় মৃত্তিকা কিন্তু চা চাষের জন্য সবথেকে বেশি উপযুক্ত, যেটাকে আমরা চার্নোজেম মৃত্তিকা নামেও কিন্তু জানি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 158। ইন্ডিয়ান এগ্রিকালচার থেকে ভারতবর্ষের কৃষি থেকে প্রথম প্রশ্ন। দুটো চ্যাপ্টার আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো 158 রয়েছে, ভারতবর্ষের জনসংখ্যার কত পার্সেন্ট কৃষির ওপর নির্ভরশীল? তো হাউ মাচ পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন ইন ইন্ডিয়া ইজ ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার? তো এগ্রিকালচারের ওপর ডিপেন্ডেন্ট অবশ্যই, কিন্তু অ্যারাউন্ড 65% মানুষ কিন্তু এগ্রিকালচারের সঙ্গে যুক্ত। তো সবথেকে বেশি পরিমাণে মানুষ এগ্রিকালচারের সেক্টরে যুক্ত, এবং সবথেকে কম পরিমাণে জিডিপি কিন্তু এগ্রিকালচার থেকে আসে। তো দুটোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 159। ভারতবর্ষে কৃষিকে কী হিসেবে বিবেচনা করা হয়? তো এগ্রিকালচার ইন ইন্ডিয়া ইজ কনসিডার্ড অ্যাজ। তো অপশন এতে রয়েছে এ মিনস অফ লাইভলিহুড। তো জীবিকার একটি উপায় হিসেবে কিন্তু কৃষিকে বিবেচনা করা হয়। তো ভারতবর্ষের কৃষি আমরা কিন্তু মেনলি পাবো জীবিকা হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু প্রফেশন, ট্রেড বা ইন্ডাস্ট্রি সেই অর্থে কিন্তু আমরা কিন্তু কৃষিকে পাই না। মেনলি মিনস অফ লাইভলিহুড হিসেবেই কৃষিকে কনসিডার করা হয়। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে 159। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 160। ভারতবর্ষে মোট কৃষি পরিবেশগত অঞ্চলের সংখ্যা কত? তো দ্য টোটাল নাম্বার অফ এগ্রি ইকোলজিক্যাল জোন ইন ইন্ডিয়া ইজ। তো ভারতবর্ষে এগ্রি ইকোলজিক্যাল জোন রয়েছে টোটাল 20। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে 160। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 161। তো ভারতীয় কৃষিতে কম উৎপাদনশীলতার কারণগুলি হলো। তো দ্য রিজন ফর লো প্রোডাক্টিভিটি ইন ইন্ডিয়ান এগ্রিকালচার ইজ। তো ভারতের কৃষিকাজ কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা লো প্রোডাক্টিভিটি দেখতে পাই। এক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা পাই না। তো তার কারণ কি রয়েছে?
অপশনেতে রয়েছে ওভারকামিং ইন এগ্রিকালচার। তো কৃষিতে যে ওভারকাম করা সেটাও কিন্তু একটি কারণ রয়েছে। নেক্সট রয়েছে স্মল ল্যান্ড হোল্ডিং, ছোট জমির মালিকানা। নেক্সট আমরা পাবো ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি, তো দ্য ট্র্যাডিশনাল এগ্রিকালচার প্র্যাকটিস। তো প্রত্যেকটি কিন্তু লো প্রোডাক্টিভিটির জন্য দায়ী। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে, অল অফ দ্য অ্যাবাভ বা উপরের সবগুলি। নেক্সট আমরা দেখে নিই পরের প্রশ্ন আমাদের রয়েছে 162। দক্ষিণ ভারতে উচ্চ কৃষি উৎপাদনশীলতার ক্ষেত্র পাওয়া যায় কোথায়? তো ইন সাউদার্ন ইন্ডিয়া দ্য এরিয়া অফ হাই এগ্রিকালচার প্রোডাক্টিভিটি ইজ ফাউন্ড ইন। তো দক্ষিণ ভারতের তামিলনাড়ু কোস্ট বা করমণ্ডল যে উপকূল রয়েছে সেখানে কিন্তু আমরা হাই এগ্রিকালচার প্রোডাক্টিভিটি পাই। সেখানে আমরা শীতকালীন বৃষ্টিপাত পাই, ঠিক আছে, নর্থ ইস্ট মনসুনের জন্য বা প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর জন্য বছরে দুবার সেখানে বৃষ্টিপাত হয়, এবং এর কারণে কিন্তু এই যে করমণ্ডল উপকূল রয়েছে সেখানকার কিন্তু প্রোডাক্টিভিটি, এগ্রিকালচার প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেশি। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে 162। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 163। মিশ্র চাষের মধ্যে রয়েছে কোনটি? তো মিক্সড ফার্মিং কনসিস্ট অফ। তো মিক্সড ফার্মিংয়ের অর্থ আমরা পাবো কিন্তু অবশ্যই আমাদের হবে অপশন নাম্বার সি, বিভিন্ন ফসল চাষ এবং পশুপালন। তো যখন বিভিন্ন ধরনের ক্রপস এবং তার সাথে সাথে তার পাশে কিন্তু বিভিন্ন পশুপালন করা হয়, অ্যানিমেলকে আর কি রেয়ার করা হয়, তো সেক্ষেত্রে তাকে আমরা কিন্তু মিক্সড ফার্মিং নামে জানি। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। দেখো এখানে অনেকগুলো কিন্তু কনফিউজিং বিভিন্ন অপশন রয়েছে, যেমন ফ্রুটস এবং ভেজিটেবল দুটোই চাষ করা হয়। তোমাদের মনে হতে পারে মিশ্র চাষ যেহেতু, মিক্সড ফার্মিং যেহেতু, তো সেক্ষেত্রে হয়তো বিভিন্ন ধরনের ফল সবজি একসাথে চাষ করা হয়, কিন্তু এরকম কিন্তু নয়। রবি খারিফ একসাথে চাষ করা হয় এরকমও নয়, কারণ রবি খারিফ এদের সিজন আলাদা, তো এক্ষেত্রে একসাথে তো করা সম্ভব নয়। এবং অপশন এতে রয়েছে গ্রোয়িং সেভারেল ক্রপস ইন এ প্লান্ট অ্যাওয়ে। তো এটা তোমাদের মনে হতে পারে কি মিশ্র চাষ যেহেতু তো বিভিন্ন ধরনের ক্রপ চাষ করা হচ্ছে, কিন্তু উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, যেখানে পশুপালনও করা হবে এবং ফসলও চাষ করা হবে। ওকে, তো অপশন সি আমরা সঠিক উত্তর করব। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 164। তো 164 রয়েছে পুনম কোন রাজ্যের পরিবর্তনশীল চাষ? তো পুনম ইজ দ্য শিফটিং কাল্টিভেশন অফ হুইচ স্টেট? তো শিফটিং কাল্টিভেশন আমরা বিভিন্ন রাজ্যে কিন্তু পাই, বিভিন্ন নামে সেগুলো পরিচিত। তো নর্থ ইস্টে মেনলি আমরা ঝুম চাষ নামে জানি, এবং এটা কিন্তু কেরালা রাজ্যে পুনম নামে পরিচিত। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। তো মনে রাখবে কেরালায় আমরা ওনাম ফেস্টিভ্যাল পাই এবং পুনম শিফটিং কাল্টিভেশন পাই। ওনাম এবং পুনম কিছুটা সিমিলারিটি রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে সুবিধাই হবে। তো আমাদের সঠিক উত্তর হলো কিন্তু কেরালা, অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 165। ভারতবর্ষের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? তো সবথেকে বেশি যে সফলতা পেয়েছিল সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন, সেটা অবশ্যই ধান এবং গমের ক্ষেত্রে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। সবুজ বিপ্লবের সবথেকে বেশি সাকসেসফুল এরিয়া আমরা পেলাম কিন্তু এই দুটির ক্ষেত্রে। নেক্সট আমরা করব 166। 166 রয়েছে ঝুম শব্দটির অর্থ কী? তো ঝুম এটা অবশ্যই একটি কৃষিকাজের টাইপ, ধরন। তো সঠিক উত্তর আমরা করব ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে যে কৃষিকাজ হয়, যে শিফটিং কাল্টিভেশন হয়, সেটা কিন্তু ঝুম নামে পরিচিত। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হলো। প্রচুর বার পরীক্ষায় এসেছে, তো পিএসসি মিসলেনিয়াস মেন্স 2024 যেটা হলো সেটাও কিন্তু, সেখানেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে ঝুম এক ধরনের কী বা ঝুমের অর্থ কী। তো উত্তর আমাদের হলো এক ধরনের কৃষিকাজ, অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 167। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? তো রবি শস্য অর্থাৎ যে শস্যগুলো আমরা কিন্তু শীতকালে চাষ করা হয়, বোনা হয়, তাদের আমরা রবি শস্য নামে জানি। তো দেখো গম, সর্ষে, ডাল এর প্রত্যেকটা কিন্তু রবি শস্যের মধ্যে পড়বে, কিন্তু তুলা এটা কিন্তু রবি শস্য নয়, এটা আমরা খারিফ ফসলের মধ্যে পাবো। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে।
নেক্সট রয়েছে 168, ভারতবর্ষে মোট ফসলি জমির ড্যাশ ভাগ খাদ্যশস্য দখল করে। তো খাদ্যশস্যের জন্য যে পরিমাণ জমি আমরা ভারতবর্ষে পাই সেটা কিন্তু 65%। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে 168। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 169, কোনটি অর্থকারী ফসল নয়? তো ক্যাশ ক্রপ ডাজ নট কনসিস্ট অফ। তো ক্যাশ ক্রপের মধ্যে আমরা কিন্তু আখ, তুলা এবং পাট এই তিনটিকে পাবো। তো হুইট বা গম এটা কিন্তু কোনো ক্যাশ ক্রপ নয়। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে 169। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 170 রয়েছে, আমন ধান বোনা হয় কোন সময়? তো আমন রাইস ইজ সোন ডিউরিং। তো আমন ধান এটাকে বোনা হয় কিন্তু জুন জুলাই মাসে এবং এটাকে কাটা হয় অবশ্যই আমরা পাবো নভেম্বর ডিসেম্বর, এই সময়টাতে কিন্তু আমন ধানকে কাটা হয় এবং বোনা হয় অবশ্যই জুন জুলাই মাসে। তো জুন জুলাই মাসে এটাকে বোনা হয়, অর্থাৎ ধান এটা কিন্তু আমাদের খারিফ ফসলের মধ্যে পড়বে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 171 রয়েছে, নিচের কোনটি সবচেয়ে বেশি নারকেল উৎপাদন করে? তো সবথেকে বেশি নারকেল উৎপাদন হয় যে রাজ্যে সেটা অবশ্যই রয়েছে কেরালা। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। কেরালায় কিন্তু লার্জেস্ট প্রডিউসার অফ কোকোনাট। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 172, সবুজ বিপ্লব কার সাথে সম্পর্কিত? তো দেখো সবুজ বিপ্লব অবশ্যই আমাদের কিন্তু ধান এবং গম দুটোর ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি, কিন্তু সবথেকে বেশি যদি দেখো সাকসেসফুল হয়েছিল কিন্তু হুইট প্রোডাকশনের ক্ষেত্রে, গম উৎপাদনের ক্ষেত্রে। তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 173, সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত কে? তো অনেকবার এই প্রশ্নটি এসেছে। তো হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন? এখানে বলতে হবে কিন্তু ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। তো ভারতবর্ষে গ্রিন রেভলিউশনের জনক নামে পরিচিত অবশ্যই এম.এস. স্বামীনাথন। এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি পুরো পৃথিবীর মধ্যে, তো সেক্ষেত্রে কিন্তু নরম্যান বরলগ তিনি কিন্তু গ্রিন রেভলিউশনের জনক নামে পরিচিত। কিন্তু ভারতবর্ষে অবশ্যই এম.এস. স্বামীনাথন তিনি পরিচিত সবুজ বিপ্লবের জনক নামে, এবং তিনি লাস্ট ইয়ার 2024 সালে কিন্তু ভারতবর্ষের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্নে ভূষিত হয়েছেন। ঠিক আছে, মরণোত্তর তিনি ভূষিত হয়েছেন। এবং নেক্সট রয়েছে ভার্গিস কুরিয়েন। তিনি ভারতবর্ষের যে শ্বেত বিপ্লব হয়েছিল, হোয়াইট রেভলিউশন হয়েছিল, তো তার জনক নামে তিনি পরিচিত। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের উত্তর অবশ্যই হলো অপশন এ। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 174। তো 174 রয়েছে, দ্বিতীয় সবুজ বিপ্লবের সাথে সম্পর্কিত ছিল। তো দুবার সবুজ বিপ্লব হয়েছিল। প্রথমবার আমরা ধান এবং গমের মধ্যে বেশিরভাগ কিন্তু বেশি সাকসেস দেখেছিলাম এবং অন্যান্য যে ফসল, এবং সেখানে কিন্তু আমরা খুব বেশি এর কিন্তু সুফল পাওয়া যায়নি। এবং ভারতবর্ষের নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিকে পাঞ্জাব হরিয়ানা রিজিয়নেই কিন্তু এটার মেনলি সাকসেসফুল হয়েছিল। তো তার জন্য পরবর্তীতে আবার কিন্তু সেকেন্ড গ্রিন রেভলিউশন হয়। তো সেকেন্ড গ্রিন রেভলিউশনের সাথে সম্পর্কিত ছিল অবশ্যই কিন্তু বিভিন্ন জৈব প্রযুক্তি। ঠিক আছে, বিভিন্ন জৈব প্রযুক্তি এর সাথে সম্পর্কিত ছিল। এবং প্রথম সবুজ বিপ্লবের সাথে কিন্তু HYVS বা হাই ইল্ড ভ্যারাইটি যে সিড রয়েছে সেটা যুক্ত ছিল। এবং সেকেন্ড অবশ্যই আমাদের হয়ে যাবে কিন্তু বিভিন্ন জৈব প্রযুক্তি বা টেকনোলজি। তো অপশন ডি আমরা সঠিক উত্তর করব। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 175, নীল বিপ্লব কার সাথে সম্পর্কিত? তো ব্লু রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো ব্লু রেভলিউশন অবশ্যই আমরা মাছ চাষের সঙ্গে পাবো। তো ফিশিং আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 175। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 176, গোলাপি বিপ্লব কার সাথে সম্পর্কিত? তো পিঙ্ক রেভলিউশন অ্যাসোসিয়েটেড উইথ। তো পেঁয়াজ চাষের সাথে সম্পর্কিত আমরা পাবো পিঙ্ক রেভলিউশন।
যতগুলো রেভলিউশন রয়েছে প্রত্যেকটা ভালো করে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। তো সঠিক উত্তর আমরা করলাম অপশন নাম্বার ডি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 177। তুলা উৎপাদন সবথেকে বেশি হয় কোন রাজ্যে? তো কটন প্রোডাকশন সবথেকে বেশি হয় গুজরাটে। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হলো। তো তুলা নিয়ে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন পেলাম। এটা প্রথমেই আমরা দেখলাম এটা খারিফ ফসলের মধ্যে পড়বে। এটা আমরা পাই গুজরাটে কিন্তু সবথেকে বেশি প্রোডাকশন হয়। তারপর আমরা দেখলাম যে এটা কিন্তু রেগুর মাটি বা কৃষ্ণ মৃত্তিকাতে সবথেকে ভালো প্রোডাকশন হয়। তো সঠিক উত্তর এক্ষেত্রে আমাদের হয়ে গেল অপশন নাম্বার বি, গুজরাট। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 178। কোন রাজ্যে আখ উৎপাদন সবথেকে বেশি হয়? তো সুগার কেন প্রোডাকশন ইজ হাইয়েস্ট ইন দ্য স্টেট অফ। তো সঠিক উত্তর আমরা করব মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি সুগার কেন বা আখ উৎপাদন হয়। তো সঠিক উত্তর আমাদের হলো অপশন সি, উত্তরপ্রদেশ। নেক্সট আমরা দেখব পরের চ্যাপ্টার আমাদের রয়েছে ভূগোলের ভারতের সেচ ব্যবস্থা বা ইরিগেশন সিস্টেম। তো প্রথমেই রয়েছে 179। তো 179 আমরা পাবো শরণ সেচ খাল কোন নদী থেকে আমরা পাই? তো শরণ ইরিগেশন ক্যানেল ইজ ড্রন ফ্রম দ্য রিভার। তো সঠিক উত্তর হবে গণ্ডক। তো গঙ্গার একটি উপনদী রয়েছে গণ্ডক, যেখানে আমরা শরণ ক্যানেল কিন্তু পাই। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হলো গণ্ডক নদী থেকে শরণ ক্যানেল কিন্তু ড্র করা হয়েছে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 180। তো 180 আমরা পাবো ইন্দিরা গান্ধী খালটি উৎপত্তি হয়েছে কিসের থেকে? তো ইন্দিরা গান্ধী ক্যানেল এটা আমরা পাবো সাটলেজ রিভারের ওপর। কিন্তু সাটলেজ নদীর ওপর যে ভাকরা বাঁধ রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এই ইন্দিরা গান্ধী ক্যানেল পাই না। তো আমরা সঠিক উত্তর করব শতদ্রু নদী অবশ্যই, কিন্তু তার ওপর যে হারিকে বাঁধ রয়েছে, হারিকে ড্যাম রয়েছে, সেখান থেকে কিন্তু অরিজিন হয় এই যে মানে ইন্দিরা গান্ধী ক্যানেল। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব 181। দামোদর ভ্যালি কর্পোরেশন কখন প্রতিষ্ঠিত হয়? তো হোয়েন ওয়াজ দ্য দামোদর ভ্যালি কর্পোরেশন এস্টাবলিশড? তো ডিফিসি এস্টাবলিশমেন্ট ইয়ার আমরা পাবো 1948। অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 182। কোন নদীর ওপর মাইথন এবং তিলায়া বাঁধ নির্মাণ করা হয়েছে? তো মাইথন এবং তিলায়া এই দুটো ড্যাম আমরা কিন্তু পাবো দামোদর নদীর উপনদী বরাকরের ওপর। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। বরাকর নদীতে আমরা এই দুটি ড্যাম কিন্তু পাবো। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 183। তো 183 রয়েছে নিচের কোন নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে? তো অন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ দ্য সর্দার সরোবর ড্যাম কনস্ট্রাক্টেড? তো সর্দার সরোবর ড্যাম আমরা অবশ্যই পাবো নর্মদা নদীর ওপর। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 183। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 184। নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত কোন নদীতে? তো নাগার্জুন সাগর প্রজেক্ট এটা রয়েছে অবশ্যই কৃষ্ণা নদীর ওপর। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা পাবো কোশ্চেন নাম্বার 185। মেট্টুর বাঁধটি কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তো মেট্টুর ড্যাম আমরা অবশ্যই পাবো কাবেরী নদীর ওপর। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো 185। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 186। দুলহাস্তি জলবিদ্যুৎ প্রকল্পটি নিচের কোন রাজ্যে অবস্থিত? তো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট দুলহাস্তি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড? তো দুলহাস্তি পাওয়ার প্রজেক্ট আমরা অবশ্যই পাই জম্মু অ্যান্ড কাশ্মীর এটা এখন ইন্ডিয়ান টেরিটরি রয়েছে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 186। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 187। কুর্নুল কুডাপ্পা খালটি নির্মিত হয়েছে কোন নদীর থেকে? তো কুর্নুল এবং কুডাপ্পা এই ক্যানেলগুলো আমরা কিন্তু পাবো কৃষ্ণার উপনদী তুঙ্গভদ্রা নদীতে। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে।
নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 188। শরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে কোন রাজ্যে? তো শরাবতী, এটা আমরা কিন্তু অবশ্যই শরাবতী নদী পাবো কর্ণাটক রাজ্যে। তো শরাবতী প্রজেক্টটিও রয়েছে কর্ণাটক রাজ্যেই। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো। এবং শরাবতী নদীতে আমরা কিন্তু পাই আমাদের যোগ ওয়াটারফল। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 189। কোশ্চেন নাম্বার 189 বলেছে কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত কোন রাজ্যে? তো কিরু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট আমরা পাই জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 189। তো নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 190। বিকানের খাল কোন নদী থেকে বিচ্ছিন্ন করা হয়েছে? তো বিকানের ক্যানেল ইজ টেকেন অফ ফ্রম দ্য রিভার সটলেজ। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। শতদ্রু নদী থেকে বিচ্ছিন্ন করা হয়েছে বিকানের খাল। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 191। পোলাভরম প্রকল্পটি কোন নদীর সঙ্গে সম্পর্কিত? তো পোলাভরম প্রজেক্ট রয়েছে গোদাবরী নদীর উপর। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 192। মুল্লা পেরিয়ার বাঁধ কোন দুটি রাজ্যের মধ্যে অসন্তোষের কারণ? তো কর্ণাটক এবং কেরালা। অপশন এ আমাদের হবে না, অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। কেরালা এবং তামিলনাড়ু এই দুটি রাজ্যের মধ্যে মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে কিন্তু অসন্তোষ রয়েছে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 193। পং বাঁধটি নির্মিত হয়েছে কোন নদীর উপর? তো পং ড্যাম আমরা অবশ্যই পাই বিয়াস নদীর ওপর। ঠিক আছে, ইন্দাসের একটি উপনদী রয়েছে বিয়াস। এই বিয়াস নদীর ওপর কিন্তু পং বাঁধটি নির্মিত হয়েছে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 194। ড্যাশ হলো ভারতবর্ষের যে সেচ ব্যবস্থা রয়েছে তার দ্বিতীয় উৎস। তো অপশন নাম্বার এতে রয়েছে কূপ এবং নলকূপ, অর্থাৎ ওয়েল এবং টিউবওয়েল। তো ওয়েল এবং টিউবওয়েল এই দুটো উৎস কিন্তু আমাদের ভারতবর্ষে সেচ উৎসের সবথেকে প্রধান বা ফার্স্ট পজিশনে রয়েছে। কিন্তু এখানে তোমাকে দ্বিতীয় উৎস জিজ্ঞেস করা হয়েছে। তো সঠিক উত্তর আমরা করব খাল বা ক্যানেল। তো ফার্স্ট আমরা পেলাম কূপ এবং নলকূপ, এবং সেকেন্ড যদি আমরা সোর্স দেখি সেটা কিন্তু অবশ্যই রয়েছে খাল। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট রয়েছে 195। বেকিংহাম খাল অবস্থিত কোন উপকূলে? তো অপশনেতে রয়েছে কলিঙ্গ উপকূল। তো কলিঙ্গ উপকূল এটা আমাদের কারেক্ট হবে না। মালাবার উপকূলেও আমরা কিন্তু বেকিংহাম খাল পাবো না। তো সঠিক উত্তর আমাদের হবে করমণ্ডল উপকূল, অর্থাৎ তামিলনাড়ুর উপকূলে কিন্তু আমরা এই খালটি পাই। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব পরের চ্যাপ্টার আমাদের রয়েছে মিনারেলস এবং এনার্জি রিসোর্স। তো খনিজ এবং জ্বালানি সম্পদ, তার প্রথম প্রশ্ন রয়েছে নোটোবোরো লৌহ আকরিক খনি অবস্থিত কোন জেলায়? এখানে কিন্তু রাজ্য জিজ্ঞেস করা হয়নি, জেলা বলা হয়েছে। দেখো, তো নোটোবোরো আয়রন ওর মাইন এটা আমরা পাবো ঝাড়খণ্ডের সিংভূম জেলায়। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে সিংভূম ডিস্ট্রিক্ট। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 197। ভারতের মধ্যে টিনের সর্বোচ্চ উৎপাদনকারী রাজ্যটি হলো নিম্নলিখিত রাজ্য। তো টিন সবথেকে বেশি পরিমাণে উৎপাদন করা হয় যে রাজ্যে, সেটা অবশ্যই আমাদের হবে কিন্তু ছত্তিশগড়। তো অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। ছত্তিশগড়ের টিন এবং মনে রাখবে টিন এবং ডলোমাইটের প্রোডাকশন কিন্তু সবথেকে বেশি পরিমাণে হয় ছত্তিশগড়ে, অর্থাৎ ফার্স্ট পজিশনে রয়েছে ছত্তিশগড়। তো সঠিক উত্তর আমাদের হয়ে গেল অপশন নাম্বার ডি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 198। ভারতবর্ষের কয়লা মজুদের প্রায় 80% রয়েছে কোথায়? তো অ্যাবাউট 80% আমরা কোল রিজার্ভ পাবো দামোদর ভ্যালিতে। অপশন নাম্বার
অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এবং দামোদর ভ্যালিতে আমরা কিন্তু গন্ডোয়ানা যুগের কয়লা পাই। তো অ্যারাউন্ড 80% আমরা এই দামোদর ভ্যালি রিজিয়নে পাবো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 199। তো 199 রয়েছে ম্যাঙ্গানিজ আকরিকের সর্বোচ্চ উৎপাদন এবং সর্বোচ্চ মজুদ রয়েছে কোন রাজ্যে? তো হাইয়েস্ট প্রোডাকশন এবং হাইয়েস্ট রিজার্ভ ম্যাঙ্গানিজের কোথায় আমরা পাবো? তো সঠিক উত্তর আমাদের অবশ্যই কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি। ওড়িশা রাজ্যে সবথেকে বেশি প্রোডাকশন এবং সবথেকে বেশি রিজার্ভ রয়েছে ম্যাঙ্গানিজ আকরিকের। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 200। ইন ইন্ডিয়া পেট্রোলিয়াম অয়েল ইজ ফার্স্ট ডিসকভার্ড ইন। তো ভারতে পেট্রোলিয়াম তেল সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল আসামের ডিগবয়ে। তো অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অপশন হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 201। ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোল রিজার্ভ। তো ভারতবর্ষে কোন রাজ্যে সবথেকে বেশি কয়লা মজুদ রয়েছে? তো কোথায় রিজার্ভ সবথেকে বেশি রয়েছে, কোথায় প্রোডাকশন সবথেকে বেশি হয়, এই দুটো জিনিসই আমাদের মনে রাখতে হবে। তো লার্জেস্ট কোল রিজার্ভ আমরা পাবো ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে সবথেকে বেশি পরিমাণে কয়লা রিজার্ভ রয়েছে। কিন্তু প্রোডাকশন যদি দেখি আমরা, প্রোডাকশন সবথেকে বেশি কিন্তু ছত্তিশগড়ে হয়। ঠিক আছে, তো দুটোই আমরা মনে রাখবো। এক্ষেত্রে আমরা দেখলাম লার্জেস্ট রিজার্ভ অফ কোল ঝাড়খণ্ড, অপশন নাম্বার বি। এবং নেক্সট কোশ্চেন রয়েছে কিন্তু সেম প্রশ্নই আমরা পাবো প্রোডাকশন থেকে। তো ইন ইন্ডিয়া হুইচ স্টেট প্রডিউসেস লার্জেস্ট অ্যামাউন্ট অফ কোল। তো আমরা এক্ষুনি বললাম কি ঝাড়খণ্ডে কিন্তু প্রোডাকশন সবথেকে বেশি হয় এবং এই রিজার্ভ অবশ্যই আমাদের ঝাড়খণ্ড। এবং প্রোডাকশন বললে অবশ্যই আমরা করব ছত্তিশগড়, অপশন সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 203। তো 203 রয়েছে বয়লাডিলা রেঞ্জ ইজ নোটেড ফর দ্য প্রোডাকশন অফ। তো বয়লাডিলা রেঞ্জ আমরা পাবো কিন্তু আয়রন ওর, একটি আয়রন ওরের জন্য বিখ্যাত। ঠিক আছে, লৌহ আকরিকের জন্য বিখ্যাত একটি রেঞ্জ। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 203। নেক্সট আমরা দেখে নেব পরের প্রশ্ন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 204। বক্সাইট ইজ এক্সট্রাক্টেড ইন মধ্যপ্রদেশ ফর দ্য প্রোডাকশন অফ। তো বক্সাইট মধ্যপ্রদেশে সেটা উত্তোলন করা হয় কিসের প্রোডাকশনের জন্য? তো অবশ্যই অ্যালুমিনিয়াম প্রোডাকশনের জন্য কিন্তু অবশ্যই বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম পাই। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 205। তো ওল্ডেস্ট অয়েল ফিল্ড আমরা দেখলাম আসামের ডিগবয়, অপশন নাম্বার সি। নেক্সট আমাদের রয়েছে 206 ওল্ডেস্ট কোল ফিল্ড অফ ইন্ডিয়া। তো অয়েল ফিল্ড হয়ে গেল ডিগবয় এবং কোল ফিল্ড বললে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কিন্তু রয়েছে প্রাচীনতম কয়লা ক্ষেত্র। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 207। নিচের কোনটিকে বাদামি কয়লা বা ব্রাউন কোল বলা হয়? তো ব্রাউন কোল আমরা বলবো অবশ্যই লিগনাইটকে, অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অপশন হবে 207। নেক্সট আমরা দেখব 209। বক্সাইট ইজ এক্সট্রাক্টেড ইন মধ্যপ্রদেশ ফর দ্য প্রোডাকশন অফ। তো এর আগেও আমরা দেখলাম মধ্যপ্রদেশে বক্সাইট এক্সট্রাক্ট করা হয়, উত্তোলন করা হয় অ্যালুমিনিয়াম প্রোডাকশনের জন্য, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব পরের চ্যাপ্টার আমাদের রয়েছে ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া, ভারতবর্ষের শিল্প। তো 210 আমরা পাবো সালেম আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ইজ সিচুয়েটেড ইন। তো সালেম এটি একটি লৌহ ইস্পাত কারখানা, এটা কোন রাজ্যে অবস্থিত? ক্লার্কশিপ 2019 কোশ্চেন। তো সঠিক উত্তর আমরা করব তামিলনাড়ু রাজ্যে রয়েছে সালেম আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। তো অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 211। দ্য বিগেস্ট শিপ বিল্ডিং ইয়ার্ড ইন ইন্ডিয়া ইজ। তো WBCS 2014, 17 এবং 19 এসছে। তো ভারতবর্ষের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র রয়েছে কিন্তু কেরালায়, কেরালার কোচিন শিপওয়ার্ড আমরা পাবো।
বিগেস্ট শিপ বিল্ডিং ইয়ার্ড এবং বিগেস্ট শিপ ব্রেকিং ইয়ার্ড কিন্তু রয়েছে গুজরাটের আলাঙে, যেটা এশিয়ার মধ্যে লার্জেস্ট। তো বিল্ডিং এবং ব্রেকিং দুটোই মনে রাখতে হবে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন রয়েছে 212, বোকারো স্টিল প্ল্যান্ট ওয়াজ এস্টাবলিশড উইথ দ্য হেল্প অফ। তো বোকারো যে ইস্পাত কারখানা রয়েছে সেটা কোন দেশের সাহায্যে তৈরি হয়েছিল বা এস্টাবলিশ হয়েছিল? তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার ডি, রাশিয়া। সেই সময় ছিল সোভিয়েত ইউনিয়ন। তো সোভিয়েত ইউনিয়নের সাহায্যে ভারতবর্ষে দুটো আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট কিন্তু গড়ে ওঠে। একটি অবশ্যই বোকারো এবং সেকেন্ডটি ছিল কিন্তু ভিলাই। তো ভিলাই এবং বোকারো এই দুটো আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট রাশিয়ার সহায়তায় গড়ে উঠেছিল। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। জার্মানির সহায়তায় ভারতবর্ষে রৌরকেল্লায় যে আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টটি রয়েছে সেটি এস্টাবলিশ হয় এবং ইউকের সহায়তায় কিন্তু পশ্চিমবঙ্গের দুর্গাপুরে যে আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টটি রয়েছে সেটা এস্টাবলিশ হয়েছিল। তো প্রত্যেকটাই আমাদের মনে রাখতে হবে। এক্ষেত্রে উত্তর হয়ে গেল অপশন ডি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 213, রাউরকেল্লা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। তো রাউরকেল্লা এই যে আমাদের রয়েছে আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টটি, এটি কোন নদীর তীরে অবস্থিত? তো এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে। এটা কোন রাজ্যে অবস্থিত বললে ওড়িশা, এবং নদী বললে কিন্তু হয়ে যাবে ব্রাহ্মণী নদীর তীরে এটি অবস্থিত। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 214, CHSL 2011 প্রশ্ন, হুইচ সিটি ইজ কল্ড দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। তো ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হয় অবশ্যই গুজরাটের আহমেদাবাদকে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল আহমেদাবাদ। এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কিন্তু বলা হয় কোয়েম্বাটোরকে। নেক্সট আমরা দেখব 215, দ্য ফার্স্ট কটন মিল অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড অ্যাট। তো ভারতবর্ষের প্রথম কটন মিল এস্টাবলিশ করা হয় কোথায়? তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার সি, ক্যালকাটা। ক্যালকাটার ফোর্ট গ্লাস্টারে 1818 সালে প্রথম তুলা কল প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষের। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 216, টিসকো প্ল্যান্ট ইজ লোকেটেড নিয়ার। তো টিসকো প্ল্যান্ট এটা ঝাড়খণ্ডে রয়েছে, ঠিক আছে, ঝাড়খণ্ডের জামশেদপুরে আমরা পাবো। তো এটা ধানবাদের কাছে অবস্থিত। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট রয়েছে 217, ইন্ডিয়াস লার্জেস্ট পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরি ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ। তো ভারতবর্ষের লার্জেস্ট পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে গুজরাটে। তো অপশন নাম্বার এ আমরা সঠিক উত্তর করব 217। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 218, হুইচ অফ দ্য ফলোয়িং কোম্পানি ডাজ নট ম্যানুফ্যাকচার অ্যালুমিনিয়াম। তো নিম্নলিখিত কোন কোম্পানি অ্যালুমিনিয়াম তৈরি করে না? তো অ্যালুমিনিয়াম প্রোডাকশনের জন্য বিখ্যাত রয়েছে নালকো, ন্যাশনাল অ্যালুমিনিয়াম যে কর্পোরেশন রয়েছে, ভারত অ্যালুমিনিয়াম আমরা পাবো, এবং হিন্দুস্তান অ্যালুমিনিয়াম রয়েছে। কিন্তু টেলকো এটা কিন্তু অ্যালুমিনিয়াম প্রোডাকশন করে না, এটা টেলিকমিউনিকেশনের জন্য। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে, বিকজ এখানে কিন্তু ডাজ নট ম্যানুফ্যাকচার বলা হয়েছে। তো অপশন এ টেলকো আমাদের কারেক্ট অপশন হলো। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 219, কোরবা ইন ছত্তিশগড় ইজ নোন ফর। তো ছত্তিশগড়ের কোরবা কোন শিল্পের জন্য পরিচিত? তো সঠিক উত্তর আমরা করব অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি। অপশন নাম্বার এ। 220, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? তো সানরাইজ ইন্ডাস্ট্রি অবশ্যই আমরা করব পেট্রো রসায়ন শিল্প। তো যে সমস্ত শিল্পের অনেক বেশি পোটেনশিয়াল রয়েছে, ভবিষ্যতে উন্নতি করার যে সম্ভাবনা সেটা রয়েছে, তাদের আমরা পেট্রো রসায়ন শিল্প বলি। তো তাদের আমরা উদীয়মান শিল্প বলি, এবং তার একটা এক্সাম্পল কিন্তু আমরা পাবো পেট্রো রসায়ন শিল্প। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 221, দ্য লার্জেস্ট সেন্টার ফর পেপার ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। তো ভারতবর্ষে পেপার ইন্ডাস্ট্রির লার্জেস্ট সেন্টার কোথায় রয়েছে? এটা আমরা পাবো মহারাষ্ট্রের বল্লালপুর। অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অপশন হবে।
মধ্যপ্রদেশের নেপালনগরে আমরা কিন্তু নিউজ প্রিন্ট যে পেপার রয়েছে তার লার্জেস্ট ইন্ডাস্ট্রি পাবো। কিন্তু WBCS 2023 এটা প্রশ্ন ছিল, এবং এখানে কিন্তু নেপালনগর উত্তর নেওয়া হয়নি, উত্তর নেওয়া হয়েছিল মহারাষ্ট্রের বল্লালপুর। তো অবশ্যই আমরা করব অপশন নাম্বার এ। নেক্সট আমরা দেখব জিওগ্রাফির শেষ চ্যাপ্টার আমাদের রয়েছে সেন্সাস। তো সেন্সাস থেকে প্রথম প্রশ্ন রয়েছে 222। The last census of Indian population has been done in the year. তো 2014 WBCS এছাড়াও বহুবার পরীক্ষায় এসেছে 1820-তে। তো আমাদের ভারতবর্ষের লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে, এবং তারপরে কিন্তু আমরা এখন পর্যন্ত আর আমাদের ভারতবর্ষের সেন্সাস হয়নি। তো সঠিক উত্তর আমাদের হয়ে গেল অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 223। According to the 2011 census, what is the sex ratio of India? সেক্স রেশিও অর্থাৎ প্রতি 1000 জন মানে মেলের মধ্যে কতজন ফিমেল রয়েছে সেটাকে আমরা কিন্তু সেক্স রেশিও নামে জানি। তো ভারতবর্ষের সেক্স রেশিও আমরা পাবো 943। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। প্রতি 1000 জন পুরুষের মধ্যে ভারতবর্ষে মহিলা রয়েছে 943 জন। তো সেক্স রেশিও আমরা পেলাম 943, অপশন বি। নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 224। দ্য ফার্স্ট সেন্সাস স্টার্টেড ইন ইন্ডিয়া ইন। তো ভারতবর্ষে প্রথম সেন্সাস হয়েছিল কত সালে? তো 1872 আমাদের সঠিক উত্তর হবে। 1872 সালে ভারতবর্ষে প্রথমবারের জন্য কিন্তু সেন্সাস হয়। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 225। অ্যাকর্ডিং টু সেন্সাস 2011, ডেন্সিটি অফ পপুলেশন ইন ইন্ডিয়া ইজ। তো ভারতবর্ষে জনসংখ্যার ঘনত্ব আমরা পাবো 382। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সব থেকে বেশি জনঘনত্ব রয়েছে বিহারে, 1104 আমরা কিন্তু পাবো বিহারের জনঘনত্ব, এবং সবচেয়ে কম রয়েছে অরুণাচল প্রদেশে 17 জন প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু জনঘনত্ব আমরা পাবো 2011 সেন্সাস অনুযায়ী, এবং আমাদের ভারতবর্ষে জনঘনত্ব রয়েছে 382 জন। নেক্সট আমরা দেখব 226। লিটারেসি রেট অফ ইন্ডিয়া অ্যাজ পার 2011 সেন্সাস। তো 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের সাক্ষরতার হার কত? তো ভারতের সাক্ষরতার হার আমরা পাবো 74%। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবং মেল লিটারেসি রেট রয়েছে কিন্তু 82%, এবং ফিমেল লিটারেসি রেট রয়েছে ভারতবর্ষে 65%। আর আমাদের পশ্চিমবঙ্গের লিটারেসি রেট আমরা পাবো 77%। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, 74%। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 227। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ রেকর্ডেড দ্য লোয়েস্ট গ্রোথ রেট? তো কোন রাজ্যে সবথেকে কম গ্রোথ রেট ছিল? তো সঠিক উত্তর আমরা করব নাগাল্যান্ড। নাগাল্যান্ডের গ্রোথ রেট কিন্তু নেগেটিভে ছিল, -0.5% কিন্তু নাগাল্যান্ডের গ্রোথ রেট আমরা পাই। এবং মিজোরামের গ্রোথ রেট সবথেকে বেশি ছিল 2011 সালের সেন্সাস অনুযায়ী, 27% কিন্তু ছিল মিজোরামের গ্রোথ রেট, যেটা ম্যাক্সিমাম, এবং মিনিমাম ছিল কিন্তু নাগাল্যান্ডে -0.5%। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 228। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ দ্য হাইয়েস্ট পপুলাস ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া? তো ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে কোন ডিস্ট্রিক্টটি আমরা পাবো সব থেকে বেশি মানে জনবহুল জেলা? তো সঠিক উত্তর আমরা করব মহারাষ্ট্রের থানে। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এটা আমাদের হাইয়েস্ট পপুলাস ডিস্ট্রিক্ট কিন্তু রয়েছে। এবং সেকেন্ড হাইয়েস্ট পপুলাস ডিস্ট্রিক্ট আমাদের রয়েছে পশ্চিমবঙ্গের নর্থ 24 পরগনা। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 229। অ্যাকর্ডিং টু সেন্সাস 2011, ডেন্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল ইজ। তো ওয়েস্ট বেঙ্গল আমাদের সেকেন্ড মোস্ট ডেন্স স্টেট রয়েছে ভারতবর্ষের 2011 সালের সেন্সাস অনুযায়ী। তো সেক্ষেত্রে ভারতবর্ষের ডেন্সিটি আমরা পাবো 1028 জন প্রতি বর্গ কিলোমিটারে। অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অপশন হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 230। হুইচ ইউনিয়ন টেরিটরি হ্যাজ দ্য হাইয়েস্ট
সেক্স রেশিও অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস। তো কোন রাজ্যের এখানে কোন ইউনিয়ন টেরিটরি বলেছে, কোন কেন্দ্রশাসিত রাজ্যের অঞ্চলের সেক্স রেশিও সবথেকে বেশি। তো সঠিক উত্তর আমরা করব পন্ডিচেরি। পুদুচেরির সেক্স রেশিও সবথেকে বেশি ইউনিয়ন টেরিটরিগুলোর মধ্যে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। এবং রাজ্যগুলোর মধ্যে কিন্তু সবথেকে বেশি সেক্স রেশিও আমরা পাবো কেরালায়। কেরালায় প্রতি 1000 জন মেলের মধ্যে কিন্তু 1084 জন করে ফিমেল রয়েছে, এটা ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো ইউটির মধ্যে পুদুচেরি, অপশন সি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 231, মোস্ট আরবানাইজড স্টেট অফ ইন্ডিয়া অ্যাজ পার 2011 সেন্সাস। তো সব থেকে বেশি আরবানাইজড বা নগরায়িত রাজ্য রয়েছে গোয়া, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন আমরা করব 232, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ দ্য লোয়েস্ট লিটারেসি রেট। এটা 2011 সালের সেন্সাস অনুযায়ী লোয়েস্ট লিটারেসি রেট ছিল বিহারে, কিন্তু বর্তমানে আবার যখন আমরা সেন্সাস পাবো সেক্ষেত্রে বিহার কিন্তু হয়তো আর লোয়েস্ট লিটারেসি রেট থাকবে না, কারণ বিহারের অনেক বেশি ডেভেলপমেন্ট আমরা এখন পাচ্ছি। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 233, পপুলেশন ডেন্সিটি অফ অরুণাচল প্রদেশ অ্যাজ পার 2011 সেন্সাস। তো লিস্ট ডেন্সিটি কিন্তু রয়েছে অরুণাচল প্রদেশে, আমরা পাবো প্রতি বর্গ কিলোমিটারে 17 জন করে মাত্র কিন্তু রয়েছে অরুণাচল প্রদেশের ডেন্সিটি, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব আজকের শেষ প্রশ্ন 234, ওমেন লিটারেসি রেট ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। অবশ্যই 65%, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। তো এই ছিল আজকের জিওগ্রাফির কুইক রিভিশন ক্লাস। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করব। টিল দেন তোমরা ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ, বাই।